রামকৃষ্ণ মিশন নিয়ে, ভারত সেবাশ্রম নিয়ে, ইস্কন নিয়ে উনি যে ধরনের নোংরা কথা বলেছেন, আমি এর চরম এবং যোগ্য শাস্তি চাই। ব্যানার্জি মহিলা, 70 ঊর্ধ্ব বয়স, কিন্তু মিথ্যে ছাড়া সত্যি জীবনে বলেননি। মিথ্যের আইকন হিসেবে আগামী দিন উনিই পরিচিত হয়ে থাকবেন। একজন মহারাজকে নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, তাকে নিয়ে আপনি কিছুও বলুন। আপনি সরাসরি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এত উদ্যত্ত করতে গেল। টিএমসি মানে কি জানেন আপনারা? টি ফর তৃণমূল, এম ফর মানেই, সি ফর চোর, মানে তৃণমূল মানেই চোর। তোলাবাজগুলো দেয়ালে দেয়ালে লিখছে কি? বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি। আরে 15 লাখ টাকা নিয়ে তুমি কি করবে ববিদা? তুমি তো শুয়ে শুয়ে 5 লাখ টাকা দিচ্ছে তোমাকে একজন, লুঙ্গি পরে তুমি খাটে শুয়ে বলছো এই টাকা তো আমি হাতেও ছুঁই না, বাচ্চাদের পেটে দিই, এগুলোও যদি আমরা খেয়ে নেবো তাহলে বাচ্চারা খাবে কি? প্রথম কথা হচ্ছে পুরোটাই অসত্য, মিথ্যা। উনি মিথ্যে ছাড়া সত্যি জীবনে কবার বলেছেন সেটা আমার ডাউট আছে। দেখুন, আমি কার্তিক মহারাজ নিয়ে বললে আমি কিছু বলতাম না। রামকৃষ্ণ মিশন নিয়ে, ভারত সেবাশ্রম নিয়ে, ইস্কন নিয়ে উনি যে ধরনের নোংরা কথা বলেছেন, আমি এর চরম এবং যোগ্য শাস্তি চাই। মিথ্যে ছাড়া জীবনে কিছু বলেননি। নাম ব্যানার্জি মহিলা, 70 ঊর্ধ্ব বয়স, কিন্তু মিথ্যে ছাড়া সত্যি জীবনে বলেননি। মিথ্যের আইকন হিসেবে আগামী দিন উনিই পরিচিত হয়ে থাকবেন। দেখুন, উনি কার্তিক মহারাজকে নিয়ে কিছু বললে আমরা বাঙালি, আমরা তারা গায়ে মারতাম না, ভারতবর্ষের মানুষ এত দুঃখ পেত না। উনি রামকৃষ্ণ মিশন নিয়ে বলেছেন, উনি ভারত সেবাশ্রম নিয়ে বলেছেন, উনি ইস্কনকে নিয়ে বলেছেন। ওনাকে এই অধিকার কে দিয়েছে? বাঙালির প্রবলেম হচ্ছে বাঙালি জাগে দেরিতে। 35 বছর সিপিএম কে তাড়াতে লেগে গেছে। আমি প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জির কাছে, এই ধরনের ঔদ্ধত্য উনি কোত্থেকে পেলেন? উনি যখন ইমাম সম্মেলন করেন, ইমামরা যখন তাদের ধর্মীয় প্যাডে চিঠি লিখে তৃণমূলকে, আর কোথাও তারা যখন চিঠি লিখে ইন্ডি জোটকে ভোট দিতে বলেন, তখন তার কিছু মনে হয় না। তখন তাদের বিরুদ্ধে উনি কিছু বলার সাহস পান না। ওনার রামকৃষ্ণ মিশনকে নিয়ে বলার যে ঔদ্ধত্য, রামকৃষ্ণ মিশন মানে বোঝেন? রামকৃষ্ণ মিশন কাদের সৃষ্টি, কারাতে সৃষ্টি? এই যে বরানগর থেকে আমি প্রার্থী হয়েছি, এই পুরো বরানগর অঞ্চলটা প্রভু শ্রীরাম ঠাকুর, শ্রী ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য পদধূলিতে এই বরানগরের মাটি অলঙ্কৃত। এই অঞ্চলটা, বরানগরের এই অঞ্চলটা মা শারদার চরণভূমি ছিল একটা সময়। আজকে স্বামীজির পদধূলিতে অলঙ্কৃত যে হেরিটেজ শহর, আমি সেখানকার প্রার্থী। আমি মানুষের কাছে যাচ্ছি, প্রশ্ন করছি যে এরপরে আপনারা চুপ করে থাকবেন? একজন মহারাজকে নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, তাকে নিয়ে আপনি কিছুও বলুন। আপনি সরাসরি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এত উদ্যত্ত করতে গেল। ভারতবর্ষে নয়, পৃথিবীর বহু দেশে যখন কোনো ডিজাস্টার হয়েছে, তখন সবার আগে সরকার বাদ দিয়ে যারা সেখানে পৌঁছেছে তার নাম রামকৃষ্ণ মিশন। তারা ধর্ম দেখেনি। এই রামকৃষ্ণ আর আজকে রাম, ভগবান শ্রীরাম, দুটোকে এক করবেন না। ইনি একদম একজন আমাদের আজকে শতবর্ষের বিশ্বাস। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের অন্তরে বাস করে, হিন্দু মুসলমান সবার ঘরে। আমার ঘরে যেমন কাজী নজরুল ইসলাম পাবেন, আমার ঘরে যেমন আমাদের প্রেসিডেন্ট আবুল কালাম পাবেন, আব্দুল কালাম পাবেন, ঠিক সেরকম ভাবে প্রতি মুসলিম ঘরেও আপনি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকেও পাবেন। আপনি ভাবতে পারেন ঔদ্ধত্যের এত চরম সীমায়, নাকি এটা আরেক দলকে বার্তা দিলেন, আরেকটি গোষ্ঠীকে বার্তা দিলেন? গত কয়েকদিন আগে মুখ ফসকে হয়তো বলে ফেলেছিলেন যে আমার প্রকল্প শেষ হবে না
হ্যাঁ, গীতা, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে। তার জন্য মুসলিমরা ভীষণভাবে ক্ষুব্ধ। লজ্জা পাওয়া উচিত। ক্ষমতার মধ্যে তিনি এমন ধরনের সব কথাবার্তা বলছেন যে কথাবার্তা কোনো সমাজে গ্রাহ্য নয়। আমি ওই সেকুলারিজমে বিশ্বাস করি না, যে সেকুলারিজমে যদি আমি তিলক কাটি তাহলে আমি ব্যঙ্গের মুখে পড়ব, আর যদি একজন গোঁফ ছাড়া দাড়ি নিয়ে মাথায় ফেজ টুপি পরে, হ্যাঁ, গোড়ালির ওপরে পাজামা পরে কেউ যদি পার্লামেন্টেও ঢোকেন, কেউ যদি অফিসেও যান, তিনি হচ্ছেন তার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। আমি এই সেকুলারিজমে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবে, কেউ একে অপরের পথে বাধা হবে না। কিন্তু আমরা কি দেখছি, উনি তো নিজে ইমাম সম্মেলন করেছেন, উনি তো নিজে ইমামদের সম্মেলন করেছেন। ইমামদের সম্মেলন যদি ইমামরা করে থাকতেন, মুসলমানরা করে থাকতেন, আমি ভাবতাম এই 6 মাস আগে হয়নি, 6 মাস হয়নি, ভোটের মাথায় দাঁড়িয়ে সেখান থেকেই কিছু টাকা ইমাম ভাতা বাড়িয়েছিলেন। এই ইনডোর স্টেডিয়ামে গিয়ে ইমাম সম্মেলন করেছেন, মুয়াজ্জিন সম্মেলন করেছেন। কিসের জন্য করেছেন? একজন মুখ্যমন্ত্রীকে ইমাম, মুয়াজ্জিন, ঠাকুর নিয়ে মিটিং করতে পারেন? একজন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই পারেন না, দলনেত্রী হিসেবে পারেন। আপনারা আমাকে উত্তর দিন। আমি চাইলে আপনাকে আমি দেখিয়ে দেবো, ইসলামিক যারা ইমাম, মুয়াজ্জিন, যারা বিভিন্ন মৌলানা আছেন, তারা ফতোয়া দিচ্ছেন যে আপনারা এই পার্টিকে ভোট দিন, এবং সব পার্টিকেই তারা তৃণমূলকে দিচ্ছে অথবা কংগ্রেস, সিপিএম জোটকে দিতে বলছে। আর কেউ যদি বলে যে আপনারা, আমি জানি না উনি কি বলেছেন, সত্যি বলছি আমি জানি না, কারণ আমি আমার নির্বাচনে ব্যস্ত এতটাই, কিন্তু কেউ যদি বলেন যে আপনারা বিজেপিকে ভোট দিন, তাহলে তার বিরুদ্ধে এত কটূক্তি। ক্ষমতা থাকলে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আরেকবার বলে দেখুন না, যে ইমামরা, যে মুয়াজ্জিনরা আপনাকে চিঠি লিখেছে, এমনি তো আপনার দল থেকেও মুসলিমরা বেরিয়ে যাচ্ছে, আপনার চরিত্র দ্বারা বুঝে গেছে, আপনার মুখোশ খুলে পড়ে গেছে, মমতাময়ী আর নেই। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমি আপনার থেকে জানতে চাইছি, যদি ইমাম মুয়াজ্জিনরা বলতে পারেন, ইমামরা যদি সম্মেলন করে তাদের প্যাডে চেপে অ্যাপিল করতে পারেন তাদের ধর্মীয় সমর্থকদের কাছে, তাহলে যদি হিন্দুদেরও কেউ একজন বলেন, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়? আমি এই সেকুলারিজমে বিশ্বাস করি না। মহারাজকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওখানে কিছু লোককে উনি খেপিয়েছেন যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যা বলি প্রমাণ ছাড়া বলি না। উনি প্রমাণ ছাড়া বলেন না, ঠিকই বলেছেন। 1,000 কিলোর বাচ্চা, নিশ্চয়ই ওনার কাছে প্রমাণ আছে। বিষ্ণুর আসল লিঙ্গ যে মাতা, হ্যাঁ, সে প্রমাণ নিশ্চয়ই উনি দেখেছেন। এসব আর কি বলবো? পাগলের প্রলাপের কোনো উত্তর হয় না, পাগলের প্রলাপের কোনো উত্তর হয় না। উনি নিশ্চয়ই প্রমাণ আছে, উনি দেখেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে ফলের রস খাওয়াচ্ছিলেন, আবার গানও গাইছিলেন, সেটা উনি দেখেছেন, ওনার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, ওনার মানসিক স্থিরতা নেই। আমার প্রশ্ন হচ্ছে, উনি যখন ধর্মীয় অ্যাপিজমেন্ট কার্ড খেলেন, তখন সেটা ধর্ম, তখন সেটা ন্যায়, আর অন্য কেউ বললেই হচ্ছে অপরাধ। হ্যাঁ, আমি তো কুন্নিশ জানাই কার্তিক মহারাজকে। এই বাজারে কোথায়, সেটা মুর্শিদাবাদে না, মুর্শিদাবাদের মতন জায়গায় তৃণমূলকে এজেন্ট বসতে দেয়নি। আমার মনে হয় কার্তিক মহারাজের সঙ্গে, হ্যাঁ, অন্য যে সমস্ত অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরও সমর্থন আছে। তা না হলে বিজেপির পক্ষ থেকে বা বিজেপির গাজোয়ারিতে তৃণমূলের এজেন্ট বসছে না, সেটাও আবার 70% যেখানে সংখ্যালঘুরা বাস করেন সেরকম একটা জেলায়। এটা তো ভাবার বিষয়। আমার মনে হচ্ছে কার্তিক মহারাজের পেছনে সংখ্যালঘু ভাইরা যারা আছেন তাদের সমর্থন আছে। তা নাহলে কাজ উনি করলেন কিভাবে? ওখানে তো হিন্দুরা 30%। এই বরানগরীর আরেকজন সজল ঘোষ, তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, যিনি ক্লাস 5। আমি বুঝিয়ে বলছি আপনাকে। হ্যাঁ, এখানে দুটো সজল ঘোষ দাঁড়িয়েছে।
একটা ওই দেখবেন বলে না, আপনি আর চিহ্ন দেখে নেবেন, সই ও ছবি মিলিয়ে নেবেন। আমিও বলছি ভোট দেবার আগে আপনারা সই ও নাম ও ছবি মিলিয়ে নেবেন, নাম ও ছবি মিলিয়ে নেবেন। বাজারে প্রচুর জালমাল বেরিয়েছে, একটা জালি সজল, একটা আসলি সজল আপনাকে খুঁজে নিতে হবে। একটা মানে স্নাতকোত্তর সজল, একটা 5 ফেল সজল। এটা আপনি দেখে ভয় পাচ্ছে ছাড়া কি, যা তা গালিগালাজ করছে। আমি যা যা বলিনি, শুনুন, আমি এখন অব্দি যা যা বলেছি অন রেকর্ড মঞ্চে, তার সব রেকর্ডিং আমার কাছে আছে। যতগুলো মঞ্চ যেখানে বলেছি সব আমার কাছে রেকর্ডিং আছে এবং সব সোশ্যাল সাইটে আছে। আমি যা বলিনি এখন প্রার্থী সেগুলো নিয়ে আমার নামে বলছে। এখন মহিলা তাস খেলছে, মহিলা সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। আমি লিখে দিচ্ছি 2 দিন বাদে উনি মঞ্চে উঠে কাঁদবেন। প্রায় কাঁদো কাঁদো হয়েছেন, নাটক তো জানেন। আমি কোনো মহিলা, কোনো সেন্টিমেন্ট, কোনো অসম্মান কখনো করিনি। আমার বাবা আমাকে সে শিক্ষা দেয়নি, কিন্তু উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন 14 পুরুষ 14 গোষ্ঠীর কারো ক্ষমতা নেই। যেমন মাস, যেমন ঝাড় তেমনই বাস। বলছেন আমাকে সরাতে পারে 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। তুমি ভাবছো যে তুমি সর্বশক্তিমান, তোমাকে জনগণ এমনি সরিয়ে দেবে। আমি কেন সরাতে যাব? যাকে জনগণ সরাবে, ভোট দিয়ে সরাবে। আমি কে সরানো? মানসিক স্থিরতা হারিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বকে সবসময় বরানগরের মানুষ আশীর্বাদ করেছে। এই যে তৃণমূলীরা আজকে যারা এত আস্ফলন করছে, এরা তো গত 4 বছর আগে এনারাই তো যখন আমাদের পান্না মিত্র অভিনেত্রী প্রার্থী ছিলেন তখন একই কথা বলেছে। আমরা আমাদের ভুল বুঝেছি যে আমরা তো অভিনেত্রী দিইনি, আমরা রাজনৈতিক প্রার্থী দিয়েছিলাম। 3 বছর আগে ওরা রাজনৈতিক প্রার্থী চেয়েছিল, আজকে ওরা বলছে অভিনেত্রীকে চাই। আরে কি অবস্থা শুনুন। আমিও একদিন তৃণমূল করতাম, লজ্জা লাগে। এখন তৃণমূল করতাম এই কথাটাও বলতে লজ্জা লাগে। অতীতকে তো অস্বীকার করা যাবে না, অতীতকে ভোলা যাবে না। অতীত থেকে শিক্ষা নিতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়েছি। আমরা যখন দল করতাম সেই দলের এনার্জি ছিল মমতা ব্যানার্জি। আজকে বরানগরের এই সমস্ত তোলাবাজগুলো দেয়ালে দেয়ালে লিখছে কি, বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি। আপনি ওনাকে যা খুশি বলুন, তাতে আমার কি আপত্তি আছে? আমার প্রশ্ন হচ্ছে, এই দলের এনার্জি এতদিন মমতা ব্যানার্জি ছিলেন, আজকে 70 বছর বয়সে কি অ্যালার্জি হয়ে গেলেন, আর এনার্জি দিতে পারছেন না? ভগবান অনেক করুণাময় যে দলটা সময় থাকতে ছেড়েছি। সায়ন্তিকার যে নাম বলেন, সায়ন্তিকা বলছেন যে কোভিড আমফান জমলে তখন এই সময় আপনাদেরকে পাওয়া যায় না, ভোটের সময় পাওয়া যায়। এবং মোদির গ্যারেন্টিটা কি? মোদির গ্যারেন্টি হিসেবে যে সেটা আমরা দেখতে পাই না। কেউ কি কখনো পেয়েছেন? মোদির গ্যারেন্টিতে গ্যাসের দাম 1000 টাকা হয়েছে 500 থেকে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিদির গ্যারেন্টিতে 500 থেকে 1000 টাকা হয়েছে। কি বলবেন? দেখুন, আমি মহিলা সেন্টিমেন্ট নেবেন, আমি শিওর উনি 2-1 দিনের মধ্যে কোনো না কোনো মঞ্চে গিয়ে কাঁদবেন। আমি প্রশ্ন করি, প্রথম কথা হচ্ছে আমফানে, করোনায় আমায় দেখতে পেয়েছেন কি পাননি, সেটা আমার সোশ্যাল সাইট ঘাটলে খানিকটা দেখতে পাবেন, আমার পাড়ার মানুষের কাছে গেলে খানিকটা দেখতে পাবেন, বরানগরেরও বিভিন্ন মানুষের কাছে খোঁজ নিলে ভালো করে জানতে পারবেন, কারণ এখানকার বহু মানুষকে আমি সেই সময় হসপিটালে ভর্তি করেছি। আমি প্রশ্ন করি, করোনা আমফানে আপনি কোথায় ছিলেন? করোনা আমফানে কাজ করেছেন, একটা প্রমাণ দেখাবেন? আজকে আপনি পাড়ায় পাড়ায় গিয়ে প্রচারের নামে দৌড়চ্ছেন, সবাইকে দেখাচ্ছেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, করোনার সময় আপনি কোথায় ছিলেন? করোনার সময়, আমফানের সময় মোদির গ্যারেন্টি। আরে শোনেন, করোনার সময় পৃথিবীতে 2টো মানুষ রাস্তায় ছিল, 2টো মানুষ কর্মক্ষেত্রে ছিলেন, আর সারা পৃথিবী দরজা বন্ধ করে নিয়েছিল। একজন মানুষের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি করছিলেন? টিভি ক্যামেরাম্যানকে ডেকে রাস্তায় দাঁড়িয়ে গোল গোল দাগ কাটছিলেন। আরেকজন মানুষের নাম নরেন্দ্র দামোদর মোদী। তিনি কি করছিলেন? তিনি তার কার্যালয়ে বসে, অফিসে বসে তিনি প্রাণ দিয়ে চেষ্টা করছিলেন কিভাবে তাড়াতাড়ি ভ্যাকসিন বানানো যায়
এবং এই ভ্যাকসিন ভারতবর্ষে বিভিন্ন প্রান্তগুলো খুব সহজ নয়, আমি যতটা সহজে বলে দিলাম। কোথাও -40°, কোথাও +50°। এই প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে তিনি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। শুধু ভারতবর্ষকে নয়, যে দেশগুলো মোদিকে গালি না দিলে তাদের ভোট বাড়ে না, সেই দেশগুলোতেও বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন। যে মানুষটা, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। এটাই গ্যারেন্টি। তা নাহলে এদের অনেকেরই, যারা আজকে গ্যারেন্টি ওয়ারেন্টি নিয়ে প্রশ্ন করছেন, তাদের অনেকেই আজকে থাকতেন না গ্যারেন্টি ওয়ারেন্টির কথা বলতে। কোট আনকোট, আমি কারোর মৃত্যু কামনা করছি না, উনি এসবও বলেছেন। লজ্জা লাগে যে জিততে গিয়ে যা খুশি তাই করবেন, করেও ভোট পাবেন না। আমি লিখে দিচ্ছি, মানুষ আপনাকেও বুঝেছে, মানুষ আমাকেও দেখেছে। আমি আবারও বলছি, যদি ভ্যাকসিন না দিত, ভারতবর্ষে আরো বহু লক্ষ অধিক মানুষের মৃত্যু হতো। যারা আজকে দেয়ালে দেয়ালে লক্ষ্মী ভান্ডার রাখছেন ছবি, তাদের অনেকেরই ছবি হয়ে যেতেন। এটা সত্যি কথা। আমরা যারা আজকে মোদি মাইকি জয় করছি, আমরাও অনেকে থাকতে পারতাম না। তার মানে কি মৃত্যু কামনা? হ্যাঁ, এটা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি হচ্ছে 80 কোটি মানুষকে 5 কিলো করে চাল, আর দিদির ওয়ারেন্টি হচ্ছে তার উপরে স্টিকার মারা খাদ্য সাথী। মোদির গ্যারেন্টি হচ্ছে প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনা। কংগ্রেস সিপিএম বলবে আমরা আমাদের সময় করেছি, একটা বাড়ি দেখাতে পারবে তখন যে কংগ্রেস দিয়েছে? এখন আপনার বরানগরে ঘুরে দেখুন, এখানে কয়েকশো বাড়ি দেখতে পাবেন, কয়েকশো কম বললাম হয়তো। এটা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি মানে কি? মোদির গ্যারেন্টি মানে সময়কালে রাম মন্দির, সময়কালে সিএ, সময়কালে 370 ধারা উঠে যাওয়া। দ্যাট ইজ কল মোদি গ্যারেন্টি। ওদের 500,000 হয়েছে। আচ্ছা, উনি গ্যাসের দাম জানেন? আমি প্রথম জিজ্ঞাসা করি, প্রথম কথা জিজ্ঞাসা করুন, উনি গ্যাসের দাম জানেন? গ্যাসের দাম কবে 1000 টাকা, এখন গ্যাসের দাম 829 টাকা। উনি জানেন কিছু? বহির্জগৎ সম্বন্ধে অভিজ্ঞতা আছে? এখন বললেই গুলো আমাকে অপমান করছে। না, আমি কাউকে অপমান করতে আসিনি। প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদ্বন্দ্বীকে প্রশ্ন করে ছুড়ে দিলে তার উত্তর শুনতে হবে, সেটা অপমান নয়। আমার ভাষা শালীনতা হারায়নি। আপনি যেমন আমার 14 গোষ্ঠী তুলেছেন, আমি একটাও সে ধরনের কথা বলিনি, আপনাকে একটাও সে ধরনের কথা বলিনি। আমি আপনাকে বলছি, একটা গ্যাসের দাম এখন 829 টাকা, আর এই বরানগরের মানুষকে মাসে জল কিনতে হয় 1000 টাকা, 900 টাকা। বরানগরে জল নেই, জলের দাম এখানে গ্যাসের থেকে বেশি। কি বলছেন আপনারা? ইলেকট্রিকের বিলের দাম কত, রেট কত? ইলেকট্রিক বিল কত টাকার? এখন 1000 টাকা দিচ্ছেন, 20 টাকা করে এখানে বাড়ি থেকে জঞ্জাল কর নেয়। দোকানদার, ছোট দোকানদার থেকে 100 টাকা নেয়। আমি যদি ধরুন, যে মহিলা লক্ষ্মী ভান্ডার পায় এবং সে যদি একটা দোকান চালায়, তাহলে সে 1000 টাকা পায়, 900 টাকার জল কিনতে যায়, পুরো লক্ষ্মী ভান্ডার জল। আর 100 টাকা এখানকার পুরসভা জঞ্জাল কর নেয়, মানে 100 টাকা জঞ্জালে, 900 টাকা জলে, 100 টাকা জঞ্জালে। লক্ষ্মী ভান্ডার তো শেষ। আপনি আমাকে বলুন, আপনি আমাকে উত্তর দিন। আর যদি উনি দোকানদার না হন, তাহলে 80 টাকা বাঁচে। 900 টাকার জল, 20 টাকার জঞ্জাল কর, 80 টাকা বাঁচলো। আমি তো আবেদন করি, এই 80 টাকা আপনি ফেরত দিয়ে দিন আপনাদের নেত্রীকে, এই এখানকার যিনি ভোটে প্রার্থী হয়েছেন তাকে ফেরত দিয়ে দিন। কি যে বলতে চান আমি জানি না। আরে, উনি বলছেন যে উন্নয়নের জোয়ারে ভাসছে। আরে, আমি তো দেখছি নর্দমার জলে ভাসছে, আমি আপনাকে প্রশ্ন করছি। বলছেন মুখ্যমন্ত্রীর এতগুলো প্রকল্প, সবুজ সাথী। আচ্ছা, স্কুল তুলে দিয়েছেন, সবুজ সাথী সাইকেলে করে আমি কোথায় যাবো বলুন? স্কুল তুলে দিয়েছেন সবুজ সাথী সাইকেলে করে, ছাত্রছাত্রীরা কি করবে বলুন? ক্যারিয়ার তো সামনে দিয়েছেন, পেছনে দিলেও বুঝতাম যে আমি কাউকে বসাবো। সেই সাইকেলে ক্যারিয়ারটাও দিয়েছেন তো সামনে, পেছনেও তো বসানো স্কোপ নেই। আর ওই সাইকেলে দুজন বসলে সাইকেল 100 মিটারও যাবে না। স্কুল তুলে দিয়েছে সবুজ সাথী সাইকেল দিয়ে। হ্যাঁ, কন্যাশ্রী দিয়েছে, আর কন্যাশ্রীদের চাকরিগুলো চুরি করেছে। আর ওকে ভোট দেবেন, তাকে ভোট দেবেন? আরে শুনুন, বিধানসভায় গিয়ে বক্তব্য রাখতে হবে, ওখানে নাটক চলবে না,
ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এই যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেটা নাকি ভয়ের কারণে করা হচ্ছে, এটা নাকি একটা ভয়ের জন্য। এবং তাপস রায়কে নিয়ে তিনি বলেন, তাপস রায়কে বহুদিন ধরে তিনি চেনেন, গান্ধীবাদী নেতা, তিনি হঠাৎ করে পাল্টি খেয়ে গেছেন এবং ইত্যাদি ইত্যাদি বহু কথা বললেন। তো আপনি এই বিষয়ে কি বলবেন? একটা ওপেন মঞ্চ থেকে তিনি না উনি অনেক কথা বলেছেন, আমি শুনেছি যে তাপস রায় ভয়ের চোটে দল পাল্টেছে। ঠিকই বলেছে, তা ঠিকই বলেছে। তাপস রায় ভয়ের চোটেই দল পাল্টেছে। ইজ্জতের ভয়, সম্মানের ভয়, চুরি না করে চুরির তকমা গায়ে লাগার ভয়। আর ইনি তো পাকা চোর, টিভিতে দেখা গেছে। ইনি যে একজন পাকা চোর টিভিতে দেখা গেছে। ওখানে যেখানে উনি সবাই এসেছিলেন, সবাই এসে উনি বলছিলেন আমারও ইচ্ছে ছিল যদি 15 লাখ টাকা ঘরে ঢোকে। আরে 15 লাখ টাকা নিয়ে তুমি কি করবে ববিদা? তুমি তো শুয়ে শুয়ে 5 লাখ টাকা দিচ্ছে তোমাকে একজন, লুঙ্গি পরে তুমি খাটে শুয়ে বলছো এই টাকা তো আমি হাতেও ছুঁই না, বাচ্চাদের পেটে দিই, এগুলোও যদি আমরা খেয়ে নেবো তাহলে বাচ্চারা খাবে কি? মনে নেই? ইনি তো একটা পাকা চোর। এখন দেখুন ল্যাংটার নেই বাটপাড়ের ভয়। এরা সব তৃণমূলীরা প্র্যাকটিক্যালি ল্যাংটা হয়ে গেছে, সমাজের কাছে এক্সপোজড। টিএমসি মানে কি জানেন আপনারা? টি ফর তৃণমূল, এম ফর মানেই, সি ফর চোর, মানে তৃণমূল মানেই চোর। ওরা অনেক ভেবে চিনতে দিয়েছিল। প্রথমে মানুষকে বুঝিয়েছিল টেম্পল, মস্ক এন্ড চার্চ, আমরা বোকা বনেছিলাম। তারপর দেখলাম টিএমসি ফর তৃণমূল মানেই চোর। তো চোরেদের আর ভয় পাওয়ার কি আছে? উনি একাধিকবার জেলে গিয়েছেন, আরো যাবেন, ওনার ভয় পাওয়ার কি আছে? শুধু মাঝে মাঝে কাঁদতে দেখি তো, হ্যাঁ, ওই কুমিরের কান্না আমরা দেখি। একটা লোক চুরি করলো না সারা জীবন, সে লোকটাকে যদি চোরের বদনাম অন্য লোকের থেকে হয়, চোরের সঙ্গ ছাড়তে হয়, এ তো আমরা যে কোনো ছোটবেলায় নীতি শিক্ষার বইতে পড়েছি যে চোরের সঙ্গে থাকতে নেই। সেটাই ছেড়েছেন উনি, তাপস রায়। হ্যাঁ, সেটাই ছেড়েছে। তাতে কি অন্যায় করেছে?